আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের থাইল্যান্ডে ডে 12 এবং ব্যাংককে ডে 6। আজকে বেসিক্যালি আমাদের লাস্ট ডে। আমরা রওনা দিচ্ছি, স্কাই ট্রেনে আছি, সুবর্ণভূমি এয়ারপোর্ট যাব, সেখান থেকে থাই এয়ারওয়েজের ফ্লাইট ধরে ঢাকা চলে যাব, দেশে পৌঁছায় যাব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমরা যেন সেফলি দেশে পৌঁছাতে পারি। সাথে থাকুন, জার্নিটা শেয়ার করব। সুবর্ণভূমি এয়ারপোর্ট ব্যাংকক ডাউনটাউন থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত হলেও it is very well connected through public and private transport. ব্যাংকক শহরের যে কোনো প্রান্ত থেকে আপনি আন্ডারগ্রাউন্ড মেট্রো অথবা স্কাই ট্রেন ব্যবহার করে ইন্টারচেঞ্জের মাধ্যমে খুব সহজেই সুবর্ণভূমি এয়ারপোর্ট পৌঁছে যেতে পারেন। এছাড়াও আপনি চাইলে প্রাইভেট ট্যাক্সি ইউজ করেও এই এয়ারপোর্টে আসতে পারেন। আমরা পৌঁছে গেছি সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন চেক ইন করে ইমিগ্রেশন ক্রস করে প্লেনের জন্য ওয়েট করব। আমার দেখা এয়ারপোর্টগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট হলো ব্যাংককের এই সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেদিন আমরা ফ্লাইটে প্রায় 4 ঘন্টা আগেই এয়ারপোর্টে পৌঁছে যাই, যার কারণে আর্লি চেক ইনটা সেরে ফেলি। আপনার যদি উইন্ডো সিট প্রেফারেন্স থাকে সেটা চেক ইন কাউন্টারে বলতে অবশ্যই ভুলবেন না। ভিউয়ার্স, আমরা চেক ইন সম্পন্ন করলাম, এখন ইমিগ্রেশন ক্রস করে বোর্ডিং গেটে যাওয়ার পালা। যে কোনো দেশের এয়ারপোর্টেই ন্যাশনাল সিকিউরিটি রিজনে ইমিগ্রেশন এরিয়ার ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফিতে করা নিষেধাজ্ঞা আরোপ করা থাকে। সুবর্ণভূমি এয়ারপোর্টও এর ব্যতিক্রম নয়, যার কারণে এই ব্লগে ইমিগ্রেশন এরিয়ার কোনো ফুটেজ আমরা শো করতে পারিনি। সে যাই হোক, ইমিগ্রেশন ক্রস করে ডিপার্চার কনকোর্সের এয়ার সাইডে গিয়ে আপনার চোখ ছানাবাড়া হতে বাধ্য। এত সুন্দরভাবে এই জায়গাটি সাজানো, আপনার প্রথমেই মনে হবে হয়তো কোনো হাই এন্ড শপিং মলে চলে এসেছি। লুই ভুইটন থেকে শুরু করে প্রাদা, মাইকেল কোর্স থেকে শুরু করে বুলগারি, সব ব্র্যান্ডের শোরুম এই ডিপার্চার কনকোর্সের এয়ার সাইডে রয়েছে। সেছাড়াও বিভিন্ন রকম নন ব্র্যান্ডেড শোরুম এবং ফুড কোর্ট রয়েছে। আপনি চাইলেই পুরো একটা দিন অনায়াসেই এই ডিপার্চার কনকোর্সের এয়ার সাইডে কাটিয়ে দিতে পারবেন। প্রায় 8,000 একর জায়গার উপর গড়ে ওঠা সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় 2006 সালে। এটি ছিল তৎকালীন ওয়ার্ল্ড বিগেস্ট টার্মিনাল বিল্ডিং আন্ডার ওয়ান সিঙ্গেল রুফ। প্রায় 60,60,000 স্কোয়ার ফিট জায়গা নিয়ে গঠিত একটি সিঙ্গেল বিল্ডিংয়ে টার্মিনাল হিসেবে এটি ছিল তৎকালীন বিশ্বের সর্ববৃহৎ, যদিও বর্তমানে এটি বিশ্বের 4র্থ লার্জেস্ট টার্মিনাল হিসেবে পরিগণিত হয়। আমাদের চেক ইন ইমিগ্রেশন সব শেষ, এখন বোর্ডিং গেটে গিয়ে ফ্লাইটে ওঠার পালা। তো সুবর্ণভূমি এয়ারপোর্টটা আমি যতবার আসি ততবারই ভালো লাগে। আমার দেখা বেশ কয়েকটা এয়ারপোর্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট এটা। তো এবার থাইল্যান্ডে এমি সহ ফার্স্ট টাইম আসলাম, তো মিস করবো এই ট্রিপটাকে। Suvarnabhumi International Airport is a very important regional air hub for Southeast Asian zone. এই এয়ারপোর্টটিকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ইউরোপ ও আমেরিকার বহু গন্তব্যেই এয়ারক্রাফট ছুটে বেড়ায়। সুবর্ণভূমি এয়ারপোর্টের 2টি রানওয়েতে পার আওয়ার 74 ফ্লাইটস অপারেশন ক্যাপাসিটি রয়েছে। যদিও অতি শীঘ্রই 3rd রানওয়ে চালু হওয়ার পর আরও 30 ফ্লাইটস পার আওয়ার অপারেশন ক্যাপাসিটি বৃদ্ধি পাবে। তখন টোটাল ফ্লাইট অপারেশন পার আওয়ার ক্যাপাসিটি হবে 104। তার মানে বুঝতেই পারছেন প্রতি ঘন্টায় 104টি প্লেন ওঠানামা করতে পারবে এই এয়ারপোর্টে। এই এয়ারপোর্টে বোর্ডিং ব্রিজ রয়েছে 141টি, যার অর্থ দাঁড়ায় প্রায় 141টি এয়ারক্রাফট অ্যাট এ টাইম এয়ারপোর্টের সাথে লেগে যাত্রী ওঠানামা করতে সক্ষম।
এখন ঠিক ফ্লাইটে ওঠার আগ মুহূর্ত। ফ্লাইটে ওঠার পরে আপনাদেরকে ডিটেলগুলো বলবো। সবাই দোয়া করবেন আমরা যেন সেফলি ঢাকা ল্যান্ড করতে পারি। ব্যাংকক টু ঢাকা রুটে আমরা ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছিলাম থাই এয়ারওয়েজকে। থাই এয়ারওয়েজের একটি এয়ারক্রাফট বোয়িং 777 যার প্যাসেঞ্জার ক্যাপাসিটি 350 সেদিন আমাদেরকে নিয়ে ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এয়ারক্রাফটের ভেতর ঢুকে ফার্স্ট ইমপ্রেশন ইজ রিয়েলি ওয়াও। ওদের কালারফুল ইন্টেরিয়র আপনার ডাল জার্নিকে খুব ভাইব্রেন্ট একটা ভাইব দেবে। ব্যাংকক টু ঢাকা ওয়ান ওয়ে রুটে আমাদের পার পার্সন টিকিটের কস্ট পড়েছিল 25,700। আমরা ফ্লাইটের ঠিক 3 দিন আগে টিকিট করাতে আমাদের প্রাইসটা একটু বেশি পড়েছে। আপনি যদি আগে থেকে টিকিটটা করে রাখেন তাহলে কিছুটা ডিসকাউন্ট রেটে পাবেন। এছাড়াও আপনি আরও কম রেঞ্জে বিভিন্ন এয়ারলাইন্স পেয়ে যাবেন। এয়ারক্রাফট টেক অফের কিছুক্ষণ পরই কেবিন ক্রু এসে আমাদের মিল সার্ভ করা শুরু করলো। আমি ফিশ মিল এবং এমি চিকেন মিলটা চুজ করলাম। খাবারের মান অনেক ভালো ছিল। ফিশ মিলে ফিশটি একটি হোয়াইট ক্রিমি সস এবং পাস্তা এবং সটেড ভেজিটেবলের সাথে সার্ভ করেছিল, এবং চিকেন মিলে চিকেন কোকোনাট কারি, যেটা থাই রেড কারি বলে, একটি মিক্স ভেজিটেবলের সাথে সার্ভ করেছিল স্টিম রাইস। এছাড়া দুটি মিলের সাথেই স্টার্টার হিসেবে ছিল টুনা সালাদ, বান এবং বাটার। খাবারের শেষে ছিল একটি থাই ডেজার্ট। খাবারের রেটিং যদি করতে হয় আমি বলবো 9 আউট অফ 10। অনেক টেস্টি ছিল, ফ্রেশ ছিল এবং ভালো ছিল। মিল শেষ করে খানিকটা নিজের মতো সময় কাটাচ্ছিলাম, সেই সাথে এয়ারক্রাফটের ভেতরের এনভায়রনমেন্টটা তাকিয়ে দেখছিলাম। এই এয়ারক্রাফটের আসন বিন্যাস 3x3x3। এই এয়ারক্রাফটে প্রতিটি রোয়ের জন্য প্রাইভেসি মেনটেন হয়, সেজন্য রোগুলো আগে পিছে করে বসানো, এবং এই এয়ারক্রাফটের সিট কভারগুলো এতটাই ভাইব্রেন্ট কালার যে আপনার বোর্ডিং এয়ার জার্নি একটি চার্মিং ভাইব দেবে। আমি প্রায় 16টি এয়ারলাইন্সের ট্রাভেল করেছি, তবে থাই এয়ারের এনভায়রনমেন্ট এবং সার্ভিস আমার কাছে টপ নচ মনে হয়েছে। আমার ভিউয়ার্সদের জন্য থাই এয়ারওয়েজ হাইলি রেকমেন্ডেড। প্রায় 2.5 ঘন্টার এয়ার জার্নি দেখতে দেখতেই কেটে যায় এবং আমরা সেফলি ঢাকায় ল্যান্ড করি। ভিউয়ার্স, আমরা ঢাকা পৌঁছে গেলাম। সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট ধরে আমরা এখন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢাকায়, এখান থেকে একটা ডোমেস্টিক ফ্লাইট ধরে চিটাগং চলে যাই।